সেটা কি বলুন তো? না, অর্জুন যখন দ্রৌপদীকে বিয়ে করল, লক্ষ্য ভেদ করে বিয়ে করার পরে 5 ভাই দ্রৌপদীকে নিয়ে ঘরে আসছে, আর মা তখন ঘরের ভেতরে কি করছে? কাজ করছে। এখন যুধিষ্ঠির ঘরের বাইরে দাঁড়িয়ে বলছে, ওমা মা গো, কি সুন্দর একটা জিনিস নিয়ে এসেছি, দেখবে এসো। কি গো, মনে পড়ছে? অনেকের পড়বে। এখন মা কাজের মধ্যে ব্যস্ত ছিল, ব্যস্ত থাকায় বলল দূর, এখন বাড়িতে অনেক কাজ পড়ে আছে, তাছাড়া এতদিন যা নিয়ে এসেছিস তো 5 ভাই ভাগ করে খেয়েছিস, তো আমাকে আজকে জিজ্ঞেস করতে হবে কেন? যেটা নিয়ে এসেছিস 5 ভাই ভাগ করে নে, ভাগ করে খা। এখন না জেনেই তো মা বলে দিয়েছে। এখন যেই এ কথা বলেছে, দ্রৌপদী কথাটা শুনেই বলে, আমার কোন ডিজাইনের শাশুড়ি গো, আমি একটা মেয়ে ছেলে, আমি একটা জিনিস হয়ে গেলাম, খাবার জিনিস। আমাকে অর্জুন বিয়ে করেছে, 5 ভাই আমাকে খাবে, এ কি ডিজাইনের শাশুড়ি, একবার এসে দেখতে পারলো না আমি কে? ভীমের মাথা গরম হয়ে গেছে। ভীম বলে কিনা, দাদা তুমি তো বলতে পারতে ভাই বিয়ে করে নিয়ে এসেছে, বলো দ্রৌপদীকে জিনিস। এখন মা যে কথা বলে দিয়েছে, কি করবে বলো তো? যুধিষ্ঠির বলে কিনা, মা যেটা বলেছে মেনে নিতেই হবে। ভীম বলে, তুমি মানতে পারো, আমি মানব না। ভাইয়ের বউকে নিজের বউ বলে আমি মানতে পারি? যুধিষ্ঠির বলে, তা বলে মায়ের কথা ফেলে দিতে থেয়া যায়? অর্জুনে গালে হাত দিয়ে চিন্তা করছে যে কি ঘটনাটা হলো, যে আমার বউ হবে, সেই 4 জনের আবার বউ হয়ে যাবে, এ তো মহা ঝামেলা। সবাই চিন্তায় পড়ে আছে। এমন সময় ব্যাসদেব এসে দাঁড়িয়েছে। কি ব্যাপার, গালে হাত দিয়ে চিন্তা কিসে? যুধিষ্ঠির বলে উঠল, গুরুজি এইরকম একটা ঘটনা ঘটেছে। তা গুরুদেব ব্যাসদেব বলে উঠল, দ্রৌপদীর অন্যায় অপরাধ ছিল, তাই এ জন্মে ওর 5টা স্বামী হবে, এ তোমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, 5টা স্বামী হবে ঠিকই, আমরা এর 5 জনই স্বামী হব, কিন্তু 5 জনের স্বামী আর একটা বউ, তো থাকবো কি করে? থাকার তো একটা ব্যবস্থা করতে হবে। গুরুদেব একটা নিয়ম করে দিল, শোনো, এই সংসারে 5 জন মিলেই থাকবে একটা স্ত্রীকে নিয়ে। তবে নিয়মটা বলে দিচ্ছি, শোনো, এই দ্রৌপদী যার কাছে থাকবে 1 বৎসর, 1 বৎসর তার কাছে থাকবে, পরের বৎসরে অন্যজনের কাছে থাকবে। কিন্তু 1 বৎসর যার কাছে থাকবে, অন্য কোনো ভাই দাদা যদি ঘুরঘুর করে, তাকে 12 বৎসর বনে বনে ঘুরে বেড়াতে হবে। ঘুরঘুর মানে বলে দুজনকে একসঙ্গে দেখা যাবে না, একসঙ্গে থাকো, কিন্তু যার কাছে থাকবে তার সঙ্গে যদি দ্রৌপদী থাকে, ওই দুজনে যদি কোনোদিন একসঙ্গে কেউ দেখে ফেলে, তাকে 12 বৎসর বনে যেতে হবে। এই নিয়ম করে দিলাম, নিয়মটা মেনে নিত। তাহলে বড় থেকে শুরু, দ্রৌপদী আছে যুধিষ্ঠির স্ত্রী হয়ে। তার স্ত্রী হয়ে আছে, যুধিষ্ঠির স্ত্রী হয়ে আছে। অর্জুন চিন্তা করছে, আগে যুধিষ্ঠির, তারপরে ভীম, তারপরে আমি, মানে 2 বছর পরে দ্রৌপদীকে নিজের স্ত্রী রূপে পাবো। আমি লক্ষ্যভেদ করলাম, আমি পাচ্ছি নি তাকে, চিন্তা করছে। এমন সময় একটা ব্রাহ্মণ এসে বলে উঠল, অর্জুন চিন্তা টিন্তা ছাড়ো, ডাকাত দল গোয়াল ঘর থেকে সব কটা গরুকে ধরে নিয়ে পালাচ্ছে, আমি কি করব? তাই তোমার কাছে এসেছি, আমার গরুগুলোকে ফিরিয়ে দাও, ও দুধ খেয়ে আমরা বেঁচে থাকি, গরুগুলো চলে গেলে আমরা কি করে বাঁচব? অর্জুন বলে, হে বন্যের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, ব্রাহ্মণকে গোদান বড় পুণ্যের কাজ, চলো ডাকাত দলের কাছ থেকে গরুগুলোকে আমরা ফিরিয়ে দেবো। অর্জুনে কি করছে? ডাকাতের সঙ্গে যুদ্ধ করবে, তাই যুদ্ধ করতে গেলে অস্ত্র নিতে হবে। অস্ত্রের একটা ঘর আছে যেখানে অস্ত্র শস্ত্র থাকে। এখন অর্জুন ছুটে গিয়ে যেই সেই ঘরের দরজা খুলেছে, দেখলো যুধিষ্ঠির আর দ্রৌপদী একই জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে নিয়ম কি ছিল? দুজনকে দেখলি 12 বৎসর বনে বনে ঘুরতে হবে,
যুধিষ্ঠির বলে উঠলো, ভাই দেখে ফেললি? অর্জুন বলে, এইখানে দাঁড়িয়ে আছো, জানবো কি করে? বলে, যা ভাই, 12 বৎসর পরে আবার দেখা হবে। অর্জুন এই অন্যায়ের জন্য 12 বৎসর বনবাসে ঘুরছে। লক্ষ্য কর, 12 বৎসর বনবাসের মধ্যে 10 বছর তিনি বনে বনে ঘোরেনি। 10 বছর তিনি এক জায়গায় বসে শিবের তপস্যা করেছিল। আর শিবের তপস্যা করে তিনি একটা বিশ্বজয়ী বাণ পেয়েছিল শিবের কাছ থেকে, যে বাণটার নাম হলো পাশুপদ বাণ। তাহলে 10 বছর কেটে গেছে, বাকি আছে 2 বৎসর। এই 2 বৎসরের মধ্যে ঘুরতে ঘুরতে এসেছে তিনি মণিপুর মাঝে। গাল ভর্তি দাড়ি, মাথা বড়া চুল, গায়ের চামড়ায় ময়লা, শ্যাম্পু সাবান আছে, দাড়ি কাটার নাপিত আছে। বনে বনে ঘুরছে, গাল ভর্তি দাড়ি হয়ে গেছে, মাথা বড়া চুল হয়ে গেছে, গায়ের চামড়াগুলো ময়লা ধরে গেছে, দাঁত মাজেনে, মুখ বুঝেছে, একটা গাছের নিচে হেলাম দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর ঘুমন্ত মানুষ, অর্জুন ঘুমাচ্ছে কি করে? গাছে হেলাম দিয়েছে, পা দুটোকে রাস্তায় ছড়িয়ে দিয়েছে। এখন ওই পথ দিয়ে একটা ছেলে আসছিল। ছেলেটা দূর থেকে দেখলো কি একজন পাগল মানুষ, ভিখারি মানুষ পা ছড়িয়ে ঘুমাচ্ছে। ছেলেটা বলে উঠলো, এ তো ঘুমন্ত মানুষকে ডিঙিয়ে যেতে লাভ নেই, এ পাগল হোক আর যাই হোক, একে ডেকে তুলতে হবে। কি বলছি, ওঠো ওঠো। এখন দেখবেন কাঁচা ঘুম ভেঙে গেলে সবার রাগ একটা হয়, কাঁচা ঘুম ভেঙে গেলে রাগ হয়। সেই জন্য হরিবাসরে যারা ঘুমায় আমি কাউকে কিছু বলিনি, যে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। তবে আমি এইটুকু বলতে পারি, যারা ঘুমিয়ে পড়েছ, পাশে যদি গঙ্গা থাকে একবার ডুব দিয়ে দেবে, সব পাপ চলে। তা অর্জুনকে ডেকে ডেকে তুলছে, অর্জুনের কাঁচা ঘুম। কে হে ছোকরা, আমার ঘুম ভাঙালি? যেই বলেছে ছোকরা, ছেলেটার মাথা গরম হয়ে গেছে। ভদ্রভাবে আমি তোমাকে ডাকছি আর তুমি আমাকে ছোকরা বলে গালাগালি দিচ্ছ, কে তুমি? অর্জুন বলে, আমার পরিচয় শুনবে তোর মাথা ঘুরবে। বলে, মাথা ঘুরে ঘুরবে, তবু তোমার নাম বলতে হবে। অর্জুন বলে, যদি আমার নাম যদি না বলিস কি করবি তুই? ছেলেটা বলে, নাম না বললে তোমাকে ঘুমাতে দেব না। কি করবি? তোমার ঘাট ধরে বার করে দেবো। যেই বলে যে ঘাট ধরে বার করে দেবো, অর্জুন হাসছে, হাই রে আমার পোড়া কপাল, আমার বানে ভীষ্ম সরসজ্জা, কত রথী মহারথী চলে গেল, আর বাচ্চা ছেলে ঘাট ধরে ঘুরিয়ে দেবে। হাতি যখন বিপদে পড়ে চামচিকে, তো আপনারা জানেন তো, চামচিকে তো লাথি মারে। অর্জুন বলে, আমাকে টেনে তোল, তোল, আমাকে টেনে তোল। এবার ছেলেটা কি করেছে? অর্জুনের হাত ধরে টানাটানি করছে, এই ওঠো ওঠো ওঠো। হাত ধরে যখন টানছে, ছেলেটির মাথায় একটি রাজ মুকুট ছিল। রাজারা যে মুকুট পরে, সেই রাজ মুকুট ছিল, সেই রাজ মুকুটটা খুলে মাটিতে পড়ে গেছে। আর যেই মাটিতে পড়ে গেছে, ছেলেটির মাথার চুল গোটা পিঠ ছড়িয়ে গেছে, পিঠ ছড়িয়ে গেছে। আর যেই চুল পিঠ ছড়িয়ে গেছে, অর্জুন দেখেছিল ছেলে, কিন্তু এখন দেখতে ছেলে নয়, এক অপরূপা সুন্দরী কে মেয়ে। দেখলো ছেলে, কিন্তু পরেক্ষণে দেখছে সুন্দরী মেয়ে। আর সুন্দরী মেয়েকে দেখেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কে তুমি? কে তুমি তন্দা হরণী? কে তুমি তন্দা হরণী? কে তুমি তন্দা হরণী? কে তুমি তন্দা হরণী? ইন্দ্র ইন্দ্রনী, শিবের শিবানী,
ইন্দ্রের ইন্দ্রাণী শিবের শিবানী ইন্দ্রের ইন্দ্রাণী শিবের শিবানী ইন্দ্রের ইন্দ্রাণী শিবের শিবানী কেবা চম্পা বরণী কে তুমি তন্দ্রাহরণী কে তুমি তন্দ্রাহরণী তাহলে দেখলো কি ছেলে, আর এখন দেখছে কি সুন্দরী একটা মেয়ে। আর মেয়েটাকে দেখি হাতটাকে ধরে হরি বল হরি বল। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখেরই কোণে। আজি তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখের কোণে। আজ তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখেরই কোণে। আজি তোমায় দেখে হলো মনে, তুমি ছিলে চোখের কোণে। তোমার আশায় বুক বাঁধিলা, আজি তোমার আশায় বুক বাঁধিলা। আমি তোমার আশায় বুক বাঁধিলা। আজি তোমার আশায় বুক বাঁধিলা। কেবা চম্পা বরণী, কেবা চম্পা বরণী। কে তুমি তন্দ্রাহরণী, কে তুমি তন্দ্রাহরণী। বলো কে রমণী, বলো কে রমণী, বলো কে রমণী। বলো কে রমণী। হ্যাঁ, বলিয়ে রাধা রমণী কি। জয়। তোমার নামটা কি? তুমি একটা মেয়ে ছেলে হয়ে বেটা ছেলের মতো ঘুরে বেড়ো। তুই এ কেমন সাজ পোশাক, মেয়েদের মতো পোশাক পরতে পারো না? এর জ্ঞান উঠবে। মেয়েদের মতো পোশাক পরতে পারো না, বেটা ছেলের মতো বলে। হ্যাঁ, আমি একটা রাজার মেয়ে, নাম হলো আমার চিত্রাঙ্গদা। এটা হচ্ছে মণিপুর, আর এই মণিপুরের যিনি রাজা তিনি হলেন আমার বাবা, নাম হলো তার চিত্রভানু। আর ওই চিত্রভানুর আমি একটি মাত্র মেয়ে, নাম হলো আমার চিত্রাঙ্গদা। তা আমার পরিচয় পেলে যে আমি একটা রাজকন্যা। তা আপনার পরিচয়টা কি? অর্জুন বললো তুমি কোনো সাধারণ ঘরের যখন মেয়ে নয়। আমি ভেবেছো কি সাধারণ ঘরের ছেলে? আমি কি ভিখারি না পাগল? আরে পরিচয়টা বলো না। শোনা, আমি হলাম পাণ্ডব বংশধর, ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর যোদ্ধা। আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে অর্জুন, কি চমৎকার দেখো। আগে অর্জুন মেয়েটার হাত ধরেছিল, আর যেই বলেছে আমি অর্জুন, এবারে মেয়েটা অর্জুনের হাত ধরে চেপে আছে। অর্জুন বলে পরিচয় তো দিলাম, এবার আবার হাতটা ছেড়ে দাও না। চিত্রাঙ্গদা বলে হাত আর ছাড়া যাবে না। কেন ছাড়া যাবে না? না, এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করে স্বামীর মর্যাদা দিতে চাই।
কেন? প্রত্যেকে মেয়েরাই একটা জিনিস চায় যে আমার স্বামী এমন একটা হোক যেন তার পুরুষত্ব থাকে, যেন সে শক্তিমান হয়, যেমন সে বলবান হয়, হ্যাঁ দেখতে সুন্দর হয়। এখন যেই বলেছে অর্জুন ভারতের শ্রেষ্ঠ বীর, চিত্রাঙ্গদা বলে উঠলে একে ছাড়া যাবে না, এই মুহূর্তে একে বিয়ে করতে হবে। যেই বলেছে যে এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করতে চাই, অর্জুন চিন্তা করতে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেয়েটা তো আমাকে বিয়ে করতে চাইছে, তাহলে একে যদি আমি বিয়ে করি তাহলে তো 2 বৎসর শ্বশুরের খাটে ঘুমাবো, রাজভোগ রাজমিষ্টি খাবো, আর 2 বৎসর হয়ে গেলেই তো গৌর হরি বল বলে আমি কেটে পড়বো। কারণ ঘরে তো আমার একটা বউ আছে, আমি তোকে বিয়ে করতে চাইছি না, এ তো বিয়ে করতে চাইছে আমাকে, তাহলে এ যদি আমাকে বিয়ে করতে চাইছে তাহলে আমি বিয়ে করব, তবে 2 বৎসরের জন্য করব, সারা জীবনের মতো নয়। ওর জন্য বললো ঠিক আছে, তুমি একটা মেয়ে হয়ে প্রেম নিবেদন করছো আর আমি পুরুষ হয়ে গ্রহণ করব না, ঠিক আছে এই মুহূর্তে বন ফুলের মালা তোমার গলায় পরিয়ে তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিলাম। যেই বলেছে স্ত্রীর মর্যাদা দিলাম, চিত্রাঙ্গদা বলে আমি কি পেয়ে গেলাম, তাই তো? এবারে প্রতিরূপে চিত্রাঙ্গদা বরণ করিল, প্রতিরূপে চিত্রাঙ্গদা বরণ করিল, প্রতিরূপে চিত্রাঙ্গদা বরণ করিল। এবার প্রতিরূপে চিত্রাঙ্গদা বরণ করিল। ও যে ভক্তগণ সবাই মিলে, হরি হরি বল, ও যে ভক্তগণ সবাই মিলে, হরি হরি বল, ভক্তগণ সবাই মিলে, হরি হরি বল। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। ও যে কেহ কেহ আনন্দেতে যায় গড়া। কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। আচ্ছা, মেয়ে যদি ভালো কাউকে পছন্দ করে বিয়ে করে বাবা মেনে নেবে, আর মেয়ে যদি উল্টো পাল্টা কারবার করে ফেলে বাবা মানবে? তোর মুখ দেখবো না। এখন চিত্রাঙ্গদা যাকে বিয়ে করেছে মানে বুঝেছেন তো, ভারতের শ্রেষ্ঠ বীর অর্জুনকে বিয়ে করেছে। হ্যাঁ, চিত্রাঙ্গদার বাবা বলে মেয়ে আমার উপযুক্ত জামাই নিয়ে ফিরছে। কি সাগে বাজে সানাই বাজে মাদলে ঢাক বাজে সানাই বাজে মাদলি দিল, সাগে বাজে সানাই বাজে মাদলে সাজ বাজে সানাই বাজে মাদলি দিল। আরে ভক্তগণ সবাই মিলে বলে হরি বল। ওরে ভক্তগণ সবাই মিলে বলো হরি হরি ভক্তগণ সবাই মিলে বলো হরি হরি। কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, অর্জুনের কাছে কি পেয়ে, আনন্দ হলো রে, অর্জুনের কাছে পেয়ে কি আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে, আনন্দ হলো রে, কি আনন্দ হলো রে। কি আনন্দ হলো রে। উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু 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 ধ্বনি ভরিল ভুবন, উলু ধ্বনি আর হরি ধ্বনি হরি হরি ভুবন। উলু 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 ধ্বনি ভরিল ভুবন। বলিয়ে রাধা রমন কি জয়। কিছু খাবার ব্যবস্থা আছে কি? আরে 2 বছর রাস্তাঘাটে জল খেয়েছে, গাছের ফল খেয়েছে, আজকে বিয়ে করেছে, অধিকার ফল হবে না? চিত্রাঙ্গদা খুব খিদে পাচ্ছে, কিছু খাবার। চিত্রাঙ্গদা বলে নো টেনশন, কি খাবে বলো না, লুচি খাবে, মিষ্টি খাবে, সব ব্যবস্থা হবে। অর্জুন ভালো মন্দ খাচ্ছে আর দিন গুনছে, কারণ ও বিয়ে করেছে ক বৎসরের জন্য? 2 বৎসর। ভালো মন্দ খাচ্ছে, দিন গঞ্চে, যে আমায় তো কেটে পড়তে হবে। হ্যাঁ, ঘুমিয়ে নেই, ভালো মন্দ খেয়ে নেই, আবার তো আমি ফিরে যাব। হ্যাঁ, ও মেয়েটা যা করছে করে। চিত্রাঙ্গদা জীবন দিয়ে ভালোবাসে, আর অর্জুন ওই খাচ্ছে দাচ্ছে আর দিন গনে যায়, আর দিন গনতে গনতে দেখতে পেল তার জীবনে 2 বৎসর পার হয়ে গেছে। 2 বৎসর হয়ে গেছে, ভাবলো এবার মেয়েটাকে ফেলে রেখে চলে যেতে হবে। কিন্তু বিয়ে করা স্ত্রীকে ফেলে রেখে চলে যাওয়া তো সোজা?
কি চমৎকার দেখ, যাদের এই লাইন জানা আছে নয় তারা ঠিক কেটে পড়বে। ও লাইন যাদের জানা আছে ও কোনো ব্যাপার নেই, ঠিক কেটে। এই অর্জুনের কাছ থেকে লাইনটা শিখে নাও ভাই, যদি কারো চলে যেতে চাও। কি লাইন তৈরি করছে, কি প্রতি রাত্রিতে 10টায় ঘুমিয়ে পড়ে, আজকে রাত্রি 1টা বেজে গেছে, সুখ সমাতা চোখে ঘুমাচ্ছে না, ছটফট করছে। চিত্রাঙ্গদা বললো, হ্যাঁ গো তুমি রাত্রি 10টায় ঘুমিয়ে পড়ো, আর আজকে রাত্রি 1টা বেজে গেল তোমার চোখে ঘুম নেই। না চিত্রাঙ্গদা, তোমাকে একটা কথা বলবো বলে। না বলো, কি কথা বলবে? না তুমি কি আমাকে ভালোবাসো? শুরুটা কি দিয়ে শুরু করেছে? চিত্রাঙ্গদা বলল, 2 বছর বিয়ের পরে তুমি জিজ্ঞাসা করছো তোমাকে ভালোবাসি কিনা? ভালো যদি না বাসতাম সকালবেলা চা দিতাম, ভালো যদি না বাসতাম টিফিন দিতাম, ভালো যদি না বাসতাম ভাত দিতাম। আমি তো নিজের কথা ভাবিনি, তোমার কথা ভাবি, ভালোবাসি বলে। আর তুমি আমাকে জিজ্ঞাসা করছো ভালোবাসি কিনা, না কেমন ভালোবাসো? বলে ভালোবাসা কি ওজনের বস্তু যে আমি বলবো তোমাকে 20 কিলো ভালোবাসি, তোমাকে 50 কিলো ভালোবাসি? ভালোবাসা ওজনের বস্তু নয়, ভালোবাসা মনের বস্তু। মন থেকে ভালোবাসা তৈরি হয়, আর কে কাকে কত ভালোবাসে সেটা বলে বোঝানো যায় না। ভালোবাসি এইটুকু। তা ভালো যদি বেসে থাকো তাহলে আমি একটা কথা বলবো, তুমি রাখবে? চিত্রাঙ্গদা বলল, আরে একটা কথা কেন, কি বলবে বলো না। না আমি বলবো বটে, কিন্তু তোমার মাথার সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো। চালাক হওয়া ভালো, চালাকি ভালো না, এইটুকু জানবেন। চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি নয়। যে করে চালাকি পেছনে জানবে জ্বালাকি। চালাকির যে কি জ্বালা সেটা আপনি জানেন না। সে কি ধরনের জানেন? একটা কীর্তনিয়া কীর্তন করে, একটা কীর্তনিয়া কীর্তন করে খুব ভালো, কিন্তু কথা বলতে গেলে এমন মুখ দিয়ে থুতু বেরোয়, সামনে যারা বসে থাকে চান করে যায়। এখন কীর্তনিয়া কথা বলে কিন্তু ওটাকে আটকাতে পারে না, বললেই একদম ফিসকিরির মতো বেরিয়ে চলে। তা সামনে যারা বসেছিল তারা বলে কিনা, দাদা তোমার কীর্তন ভালো, কিন্তু ভেতর থেকে যেটা বেরোচ্ছে এটা ভালো নয়। আমাদের চোখ মুখ ভর্তি হয়ে যাচ্ছে, এটা এখন কীর্তনিয়া চালা কি করে বলছে, বলে এই শোন, আমি মুখে তো ভগবানের নাম করছি, আর যেটা থুতু বলছি সেটা থুতু নয়, ভগবানের নাম করছি, তাই মুখ দিয়ে আমার গঙ্গা জল বেরিয়ে যাচ্ছে। যেই বলে যে গঙ্গা জল, সামনে যারা বসছিল, তবু গঙ্গা জলে চান হচ্ছে, বার করো। পেছনে যারা ছিল তারা বলে একটু বসতে দে, কেন? বলে গঙ্গা জলে চান করব। তারই মধ্যে একটা ছেলে এসে বলে, দাদা আপনি কীর্তন চালিয়ে যান, আমি একটু আসছি। বাড়িতে গেছে, আর বাড়ি থেকে মিষ্টির হাঁড়ি নিয়ে আসরে এসেছে। কীর্তনিয়া বলছে, তুই কি গঙ্গা জলে বেশি চান করেছিস, সেই জন্য আমাকে মিষ্টি খাওয়াবি? বলে হ্যাঁ আমি খাইয়ে দেবো, আপনি হাঁ করুন, গঙ্গা জল এত বেরিয়েছে, হাঁ করুন। এবারে কীর্তনিয়া হাঁ করেছে, আরে হাঁড়িতে মিষ্টি ছিল নি, শ্মশানের পোড়া ছাই ছিল। শ্মশানের পোড়া ছাই নিয়ে মুখে দিয়ে দিয়েছে। কীর্তনিয়া বলে, তুই মুখে ছাই দিলি কেন? বলে এটা ছাই নয়। কি? বলে আপনার মুখ দিয়ে গঙ্গা জল বেরোচ্ছে, আর আমার মা কবে সেই মরেছে, সেই মায়ের পোড়া ছাই গঙ্গায় ভাসাতে হয়, কিন্তু আমি দেখলাম যে আপনার মুখেই গঙ্গা, তো আমি আর কি করব, এই গঙ্গাতেই দিয়ে দিলাম।
এটাকে কি বলে? যে করে চালাকি পেছনে জানবে তার চালাকি। চালাকির দ্বারাই কোনোদিন মহান হওয়া যায় না। মহান হতে গেলে তাকে মহান কর্ম করতে হয়। অর্জুন চালাকি শুরু করেছে কেন? চলে যাবে বলে। চিত্রাঙ্গদা সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করাচ্ছে। একটা কথা বলে দিচ্ছি, সংসারে যতই ঝগড়া হোক, সংসারে যতই অশান্তি হোক, যত অশান্তি যতই ঝগড়া হোক, কোনোদিন ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি দেবেন না, আর কোনোদিন সিঁদুরকে সাক্ষী রেখে দিব্যি দেবেন না। এই সিঁদুরকে সাক্ষী রেখে যদি দিব্যি দাও, তাহলে সারা জীবন তোমাকে যে কত কাঁদতে হবে তুমি নিজেই সেটা জানো। অর্জুন এটা জানে যে মেয়েদের সবচেয়ে দুর্বল বস্তু হলো হাতের শাঁখা, মাথায় সিঁদুর। এরা সিঁদুরকে হাত দিয়ে যে কথা বলবে, এরা মরবে তবু সেই কথার খেলাপকে করবে না। হরি বল, হরি বল। সুযোগটা নিয়েছে অর্জুন। সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো। চিত্রাঙ্গদা একটা সোজা সরল মেয়ে, সে বলে উঠল তাই হোক। এই রাত্রিকালে আমি আমার সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, এই রাত্রিতে তুমি আমাকে যেটা বলবে সেটাকে আমি হাসি মুখে মাথায় তুলে নেব। যেই বলেছে হাসি মুখে মাথায় তুলে নেব, অর্জুন বলল আমার 12 বৎসর বনবাস পূর্ণ হয়ে গেল, এবার আমি চলে যাব। যেই বলেছে চলে যাব, চিত্রাঙ্গদা বলে আমি কি বাপের বাড়ি পড়ে থাকবো? আমিও তো তোমার সঙ্গে যাব। না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন তুমি আমাকে নিয়ে যেতে পারবে না? কারণ তোমার আগে আমি আরো একজনকে বিয়ে করেছি। যেই বলেছে বিয়ে করেছি, চিত্রাঙ্গদা চিন্তা করছে। এই ভাই একটু জ্ঞান তুলে দিই। চিত্রাঙ্গদা চিন্তা করছে যে বিয়ে করেছে, যাক বিয়ে, এই বাড় আর একটু বাড়। যেই বলেছে বিয়ে করেছি, চিত্রাঙ্গদার সঙ্গে সঙ্গে থেমে গেছে। বলো, কেউ চাইবে যে আমার স্বামী পৃথিবীতে সবার ভাগ দিয়ে দেবে? কিন্তু স্বামীর ভাগ কেউ কোনোদিন দিতে চায় না। পরে 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 এই দে দে কি আমার তো বসে আছেন আপনারা, বলুন তো সবার ভাগ দিয়ে দিতে পারবে কেউ স্বামীর ভাগ দেবে? কিন্তু যে চিত্রাঙ্গদা নিরুপায়, সে জানে বিয়ে হয়ে গেছে। আগে তো আমি জানিনি ও স্ত্রী আছে বলে, কিন্তু আমি তো বিয়ে করে ফেলেছি। কিন্তু আজকে তো একে ফেলে দেওয়ার, ঠিক আছে তোমার যখন আগে বিয়ে ছিল এটা তো আমি জানতাম না। তা আমি কথা দিচ্ছি আমাকে নিয়ে চলো, আমি কোনো অশান্তি করব না, কোনো ঝগড়া করব না, কোনো ঝামেলা করব না। আমি তোমাদের দুজনকে চেয়ারে বসিয়ে আমি শুধু তোমাদের খেতে দেবো, পড়তে দেবো, হ্যাঁ তোমাদের সেবা যত্ন করবো, এইটুকু শুধু, এছাড়া কিছু চাই না। না, তবু আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন তুমি আমাকে নিয়ে যেতে পারবে না? তার একটা কারণ। কারণটা কি? তার কারণ হলো তুমি একজন নিজ জাতির মেয়ে। নিজ জাত মানে কাদের? যারা মুচি, মেথর, বাগদি, হাঁড়ি, কেওর। তুমি একটা ছোট জাতের মেয়ে। এখন যেই বলেছে ছোট জাতের মেয়ে, চিত্রাঙ্গদা থাকতে পারেনি। কেন? কারণ স্বামী স্ত্রীর অশান্তি হোক কোনো সমস্যা নেই, কিন্তু কেউ যদি কারো জাত তুলে কথা বলে, কেউ যদি তার বাম্মাকে গালাগালি দেয়, সেই মেয়েটা কিন্তু কোনোদিন আর স্বামীকে ক্ষমা করবে না।
কারণ জাত তুলে কথা বললে মেয়েটা সহ্য করতে পারবে না, দুগা মারলে সহ্য করে নেবে। আজকে যেই বলেছে তুমি একজন নিজ জাতির মেয়ে, চিত্রাঙ্গদা বলে উঠলো থামা, যত বড় মুখ নয় তত বড় কথা। আজকে 2 বছর বিয়ে হয়ে গেছে, তুমি আগে জানতে না? আগে তো জানতে আমি একটা ছোট জাতের মেয়ে। তাহলে তুমি জেনে শুনে এই 2 বছর এখানে রইলে কি করে? তাহলে তখনই তো তুমি আমাকে ফেলে দিয়ে চলে যেতে পারতে। তুমি বলেছিলে 2 বছর হয়ে গেলে তুমি চলে যাবে। আমি কোনোদিন ভেবেছি যে 2 বছর হয়ে গেলে তুমি আমাকে নিজ জাতির মেয়ে বলে ফেলে দিয়ে চলে যাবে? এ কথাটা বলতে না। আজকে তোমার মুখে থুতু যদি ওপর দিকে ফেলো, সে থুতু কোনোদিন অন্য কারো গায়ে পড়বে না, এসে তোমারই গায়ে পড়বে। আজকে তুমি আমাকে যে ছোট জাতের মেয়ে বলে দূরে সরিয়ে দিতে চাইছো, আমি তোমার স্ত্রী, আমাকে কোনদিন তুমি দূরে সরিয়ে দিতে পারবে না। হ্যাঁ, আমি যদি এই সংসারে আমি যদি অন্যায় করে থাকি, তুমি আমাকে মারো। আমি যদি অন্যায় করে থাকি, তুমি আমাকে শাসন করো। আমি যদি অন্যায় করে থাকি, তোমার ক্ষমতার জোরে 2 হাত তুমি, একটা হাত তুমি কেটে নাও, শরীরের মাংস নিয়ে নাও। কিন্তু একজন স্ত্রী তার বাবা মাকে ছেড়ে চলে এসেছে, কার ভরসায় চলে এসেছে? একমাত্র তোমার। তুমিই তাকে রক্ষা করবে, তুমিই তাকে খেতে দেবে, তুমিই তাকে পড়তে দেবে বলে। তাহলে এই সংসারে নিয়ে এসে তুমি আমাকে এমনি করে ফেলে রেখে চলে যাবে বলে নয়। আমি তোমাকে যেতে দেব না। আমি তোমার হাতে ধরছি, পায়ে পড়ছি। আমি বুঝতে পারছি যে তুমি আমার সঙ্গে কিছু একটা ছলনা শুরু করেছো। আমি কোনোদিনের জন্য তোমাকে ছেড়ে যেতে পারবো না। তুমি চলে গেলে আমার জীবনটা ফাঁকা হয়ে যাবে, কোনোদিনের জন্য আমি পারবো না। অর্জুন বলল, এক কাজ করো, সিঁদুরকে তুমি দিব্যি দিয়ে বলেছো যে আমি যা বলবো তুমি সেটাই করবে। তাহলে তুমি কি বলেছো? যে আমি যেটা বলবো তুমি সেটা করবে। তাহলে আজকে আমি চলে যেতে চাইছি, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? তুমি তো অনেক কথা জানো, কিন্তু তুমি কি এটা জানো যে যারা মাতা সিঁদুরকে সাক্ষী দিয়ে কথা দেয় স্বামীর কাছে, সে কথা যদি না রাখতে পারে, সে কথার যদি খেলাপ হয়, তাহলে স্বামী দিল্লি বোম্বে যেখানেই থাকুক না কেন, 3 দিনের মধ্যে তার মৃত্যু হয়। তোমার কাছে আমি 2 রাস্তা দিলাম, 2 অফার, যে আমাকে যদি তুমি ধরে রাখো তাহলে তুমি কথার খেলাপ করছো, তাহলে 3 দিনের মধ্যে আমার মরা মুখ তোমাকে দেখতে হবে। 3টে দিন পাবে, আমার মরা মুখ দেখবে, তোমার শাঁখাও যাবে, সিঁদুরও যাবে। আর তুমি যদি ছেড়ে দাও, তাহলে আমার নাম করে তুমি শাঁখাও পরে থাকতে পারবে, সিঁদুরও মাথায় পরে থাকতে পারবে। আমি পৃথিবীর যে কোনো জায়গায় বেঁচে থাকবো, নাম করে শাঁখা সিঁদুর পরে থাকতে পারবে। এবার তুমি বলো, শাঁখা সিঁদুর নিয়ে বেঁচে থাকতে চাও না বিধবা হয়ে বেঁচে থাকতে চাও? মায়েদের উপরে ছেড়ে দিলাম, বলুন এবার চিত্রাঙ্গদার কি করা উচিত? ধরে রাখতে গেলে বিধবা হবে, ছেড়ে দিলে শাঁখা সিঁদুর মাথায় থাকবে। তাহলে ধরে রাখবে না ছেড়ে দেবে? ছেড়ে দেওয়াটাই তো উচিত। চিত্রাঙ্গদা এবার বুঝতে পেরেছে। সেই জন্য বলে, একটা কথা বলে দিচ্ছি মা, ভাবিয়া করো কাজ, করিয়া ভাবিও না। হুট কথায় এটা সেটা দিব্যি দিয়েও না। মেয়েদের অভ্যাস আছে, আমি মানত করে ফেলেছি, ওই করে ফেলেছি। মানত করা ভালো, কিন্তু মানত পূর্ণ করতে গেলে কষ্ট আছে। ও মানতকে পূর্ণ করতে পারে না অনেকে। এই সময় চলে যাচ্ছে, সব হচ্ছে, কিন্তু ওটা ভুলে বসে আছে। কিন্তু ওর জন্য কত বড় ক্ষতি হতে পারে সে নিজেও সে জানে না। তাই ভাবিয়া করো কাজ, করিও ভাবিও না। আজকে চিত্রাঙ্গদা সেই মুহূর্তে
সেই মুহূর্তে ভেবেছিল ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ বীর, সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, একে আমি বিয়ে করলে জীবনে সুখী হব। শুধু বাইরেটা দেখো না, ভেতরটা দেখো। সুন্দর চকচকে দেখি বিয়ে করে ফেলো না, ভেতরের মনটাকে বোঝার চেষ্টা করো। আজকে অর্জুন আজকে অর্জুন এমন একটা কাণ্ড ঘটিয়েছে, চিত্রাঙ্গদা বলল তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার নাম করে আমি শাঁখা সিঁদুর পরে থাকতে পারবো, কিন্তু বিধবার সাজে আমি সাজতে পারবো না, তাই তোমার হাতে ধরছি, পায়ে পড়ছি, তুমি চলে যাও। অর্জুন বলল হ্যাঁ আমি তো চলে যাব, আমি তো চলে যাব, কথাটা ঠিক, কিন্তু আমি চলে যাওয়ার পরে কলে জল নিতে গিয়ে যদি তুমি আমার নামে মার্কেটে যদি অপপ্রচার করো, সবার কাছে বলে যদি বেড়াও ওরে আমি ভুল করেছি, ও মানুষটা মোটে ভালো নয়, আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে, তাহলে তোমার মান সম্মান যাবে। চিত্রাঙ্গদা বলল এর জন্য কি করতে হবে? এক কাজ করো, আমি যে চলে যাব, এই রাত্রিকালে তোমায় যে ফেলে রেখে চলে যাচ্ছি, এই রাত্রির কথাটা জীবনে তুমি কোনোদিন কারো কাছে বলতে পারবে না। দ্বিতীয়বার সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো, এক প্রতিজ্ঞায় তুমি আমাকে ছেড়ে দিলে, দ্বিতীয়বার প্রতিজ্ঞা করো যে এই রাত্রির কথাটা কোনোদিন তুমি কারো কাছে বলবে না। সবাই যদি বলে তোর স্বামী কোথা চলে গেল, তুমি নিজে বলবে আমি তাকে ছেড়ে দিয়েছি, সে আমাকে ছেড়ে যায়, সম্মানটা তুমি আমার রাখবে। চিত্রাঙ্গদা বলল তাই হোক, আমি দ্বিতীয়বার সিঁদুরকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি যে তুমি আমাকে যে কাঁদিয়ে চলে যাচ্ছ, আমি জীবনে কোনোদিন এই রাত্রির কথা কারো কাছে বলবো না, জীবনে আমি কোনোদিন কারো কাছে জানাবো না। আমি তোমাকে বলে দিলাম, তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো, তুমি হরি বল হরি বল। চিত্রাঙ্গদা নিজে দরজা খুলে দিয়েছে, আর যেই দরজা খুলে দিয়েছে অর্জুন যখন চলে যাবে, চিত্রাঙ্গদা পেছন থেকে বলে উঠল আমি জানি বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, আর বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, আর বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে,
ভালোবাসো তুমি মোরে। বিদায় নিয়া অর্জুন চিত্রাঙ্গদাকে ছাড়ি চলিয়া গেল। স্বামীর পথ চাহি চিত্রাঙ্গদা কাঁদিতে লাগিল। কাঁদিতে লাগিল। ফিরে এসো ফিরে এসো, ফিরে এসো। আচ্ছা আচ্ছা আপনারা বলুন, যাকে জীবন দিয়ে ভালোবেসেছিল, আস্তে কথা নয়, একজন স্ত্রী জীবন দিয়ে স্বামীকে ভালোবেসেছিল, আর সেই স্বামী যদি ঠকিয়ে যদি চলে যায়, সেই স্ত্রীর জীবনে কি হতে পারে একবার বুঝতে পেরেছেন? চিত্রাঙ্গদা চিন্তা করলো যে আমি তো কারো কাছে গিয়ে বলবো যে আমাকে কাঁদিয়ে চলে গেছে, সেটাও পারবো না, সিঁদুরকে দিব্য। চিত্রাঙ্গদার বাবা সে একদিন বলল, এই জামাই কোথা, বল জামাই কোথা গেছে? কটা দিন হলো জামাইকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ গো, মুখ খুলতে পারবে যে জামাই আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেছে? চিত্রাঙ্গদা বলল, বাবা আমার বড় কষ্ট লাগে, তুমি আমাকে যা বলবে তাই করব, কিন্তু জামাইয়ের কথা কোনোদিন তুমি বলো না। কেন বলবো না? কেন? কোথায় গেছে আমি তোমাকে বলতে পারবো না। সব বলো, কিন্তু আমি ওটা বলতে পারবো না। বাবা হয়ে মেয়ের ব্যথাটা বুঝতে পারবে না? চিত্রভানু বলে উঠলো, আমি জানতাম তোকে একদিন ঠকিয়ে চলে যাবে। দেখলি তো, রূপ দেখে বিয়ে করলি, যৌবন দেখে বিয়ে করলি, ভেতরটাকে চিনতে পারতিস। ও থাকার জন্য আসেনি, নিজের স্বার্থের জন্য এসেছে। হারিয়ে ফেললি তো। আমি জানি ও জীবনে কোনোদিনের জন্য আর আসবে না ফিরে। ও তোকে একাকেই কাঁদতে হবে, একাকেই চোখে চলে কাঁদতে। মেয়েরা বিয়ে করে পরের ঘরে যায়, কিন্তু তুই এমন একজনকে বিয়ে করলি, সে তোকে বাপের বাড়ি বসিয়ে দিয়ে চলে গেল, জীবনে কোনোদিন নিয়েও যেতে আর আসে না। বাবা মেয়ের কথা ভেবে ভেবে বেশি দিন বাঁচলো না, মরে গেল। মেয়েটার স্বামী গেল, বাবা গেল। মেয়েটা চিন্তা করলো যে আমিও বাঁচবো না, মরে যাব, কিন্তু মরতে গিয়ে জানতে পারলো সে আর একা নয়, তার পেটে বাচ্চা এসে গেছে। একা নয়। চিত্রাঙ্গদা চিন্তা করলো, আমি মরবো কি করে? আমি যদি মরে যাই, আমার পেটের ছেলেটা মরে যাবে। তাছাড়া আমার স্বামী আমাকে ফেলে রেখে চলে গেছে, কিন্তু ভগবানের কি বিচার দেখো, সে তো চলে গেল, কিন্তু তার ঔরস যত সন্তান আমার গর্ভে আছে। হয়তো আমি আমার স্বামীকে কোনোদিন ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমার এই পেটের ছেলে হয়তো একদিন তার বাবাকে ঠিক ফিরিয়ে আনবে। তাই আমি মরবো না, বেঁচেই থাকবো। পাপ তার বাপকে ছাড়ে না। তদ্রূপ কোনো গর্ভবতী মেয়ে হাজার কাপড় দিয়েও গর্ভ লুকিয়ে রাখতে পারবে না। গর্ভ যত বড় হচ্ছে, বাড়ির কাজের মেয়েরা চিত্রাঙ্গদাকে দেখে আর কানাকানি শুরু করে। চিত্রাঙ্গদা ভাবলো, না 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 না, আমি ওদের কাছে গিয়ে কোনো কথা বলতে পারবো না। আমার একটাই রাস্তা, ঢুকেছে ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে, ওই ঠাকুর ঘরে ওই অবস্থায় বসে থাকে গর্ভে সন্তান নিয়ে। আর গর্ভে সন্তান নিয়ে বসে থাকে ঠিকই, কিন্তু মনে পড়ে যায় সেই রাত্রির কথা।
যে আমার এমন একটা দিন ছিল, আমি আমি তাকে ভাত রান্না করে দিতাম, কি আনন্দ করে ভাত খেত। সে যখন শুয়ে থাকতো আমি তার চরণ সেবা করতাম। মানুষটা আমাকে এত কাঁদিয়ে চলে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি, কোনোদিন। মায়াবিনী মায়া আমাকে দিয়ে যায়। স্মৃতিটুকু কখনো যদি মনে পড়ে যায়, পারবে কি ভুলতে তুমি তখনও আমায়? ভোলা কি যায় গো সে প্রেমে নতুন ছোঁয়া? মায়াবিনী আমার চোখে চেয়ে দেখো, দেখো না আছে আমারও আছে কত আশা। দিনের পর দিন ওই চোখের জলে কেঁদে একদিন ওই ঠাকুর ঘরকে আঁতুর ঘর করে একটা ছেলের সে জন্ম দিল। সূর্যের মতো তেজ নিয়ে জন্মেছিল বলে ছেলেটার নাম রাখা হলো কি? বক্রবাহন। তাহলে নাম হলো কি? বক্রবাহন। কিন্তু বক্রবাহনকে কোলে নিয়েও মায়ের মন ভরছে না, কারণ ছেলে বড় হয়ে জিজ্ঞাসা করবে কি ওর বাবা। কিন্তু আমি কোনোদিনের জন্য বলতে পারবো না ওর বাবার কথা। তাহলে বাবার কথা যদি বলতে না পারি, ও তো ছেলে থাকবে না। ও তো ছেলে বলবি, জিজ্ঞাসা করবি কি আমার বাবা। আর ভাবতে ভাবতে ও ছেলেটার 5 বছর বয়স। একদিন বক্রবাহন মায়ের গলাটা জড়িয়ে ধরে বলছে, মা সবার বাবা আছে কিন্তু আমার বাবা নেই। বলো আমার বাবা কোথায়? আমি তোর বাবা। আমি তো না, তুমি মা হতে পারো, তুমি বাবা হতে পারো। সত্যি করে বলো আমার বাবা কোথা? চিত্রাঙ্গদা জানে এর বাবার কথা আমি কোনোদিন বলতে পারবো না, কারণ আমি প্রতিজ্ঞা করেছি এর বাবার নাম মুখে উচ্চারণ করার সঙ্গে সঙ্গে এর বাবা মরে যাবে, আমাকে বিধবা হতে হবে। কিন্তু ছেলেটা তো থামবে না। চিত্রাঙ্গদা বুদ্ধি করে নিয়ে গেছে কৃষ্ণ চরণে, আর কৃষ্ণ চরণ তলে বসিয়ে বলে উঠল, শোন তোর বাবা পৃথিবীতে আছে, কিন্তু কোথা আছে আমি জানি না, তবে এইটুকু বলতে পারি তোর বাবাকে আমি ঘর ছাড়া করিনি। ওই যে কৃষ্ণ তোর বাবাকে ধরে নিয়ে চলে গেছে। হরি বল, হরি বল। ঠাকুর ঘরে কৃষ্ণ তোর বাবাকে ধরে নিয়ে চলে গেছে। তাই শোন, কৃষ্ণ চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা কর কোনোদিন তোর বাবার কথা আমার কাছে জানতে চাইবি না। তাহলে আমার বাবার কথা বলবে কে? কৃষ্ণ বলবে। যে তোর বাবাকে ধরে নিয়ে গেছে সেই বলবে তোর বাবার কথা। তাহলে ও তো মূর্তি পাথর, আমি জানি মূর্তি পাথর, কিন্তু ডাকার মতো ডাক, ডাকার মতো ডাকবি। ওই পাথরের কৃষ্ণ একদিন সচল হবে, আর ওই তোর বাবাকে ফিরিয়ে এনে দিতে পারে। আমি কোনোদিন তোর বাবাকে ফিরিয়ে আনতে পারবো না, কারণ তোর বাবাকে পেতে গেলে একমাত্র কৃষ্ণ দরকার। তাই তোকে আমি কৃষ্ণ চরণে দিয়ে যাচ্ছি। আজ থেকে চোখের জলে কেঁদে কেঁদে ওকে ডাক, ও একদিন তোর বাবাকে ফিরিয়ে দেবে, আমি কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না। তাহলে 5 বছরের ছেলেটাকে দিল কার কাছে? কৃষ্ণর কাছে। আর ওই 5 বছরের ছেলে বক্রবাহন প্রতিদিন কৃষ্ণ চরণ তলে বসে একটাই প্রার্থনা, আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও। তুমি যদি ভগবান ভক্তের রাখো মান, তবে কেন দুঃখ দাও হে ভগবান, তবে কেন দুঃখ দাও? হরে
ভগবান তবে কেন দুঃখ দেয়? তুমি যে কামনা, তুমি যে বাসনা, সকলি তোমারি দান ভগবান, সকলি তোমারি দান। আর তুমি যে কামনা, তুমি যে ভাবনা, তুমি যে সকলের ভগবান তবে কেন দুঃখ দেয়? তুমি যদি ভগবান ভক্তের রক্ষমান, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান তবে কেন দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তে রাখমান, তবে কেন দুঃখ দায়? ভগবান তবে কেন দুঃখ দায়? দেখা ফিরিয়ে ফিরাইয়ে হরিধ্বনি হরিবোল হরিবোল হরিবোল। অনেকক্ষণ জয়ধ্বনি তোলেননি, শুনেই যাচ্ছেন মেয়েটার দুঃখের কথা। একবার বলিয়ে রাধা মাধবে কি। আজকে বলুন তো, চিত্রাঙ্গদার মাথার চুল পেকে গেছে, কারণ বগ্রবাহনের 20 বৎসর বয়স হয়ে গেছে। আজকে বগ্রবাহনের রাজা হয়েছে, চিত্রাঙ্গদা রাজমাতা হয়েছে, কিন্তু 20 বৎসর ধরে কৃষ্ণ চরণতলে বসে কেঁদেছে, কিন্তু কৃষ্ণ একবারও বলেনি কে তার বাবা। অর্জুনই যে তার বাবা, এটা কোনোদিন কৃষ্ণ তাকে বলেনি, মাও কোনোদিন বলেনি। তাই বগ্রবাহনের 20 বৎসর বয়স, এখনো পর্যন্ত জানতে পারেনি কে তার বাবা। আর এবার অর্জুনের দিকটা মিলে নেন। অর্জুন বলেছিল কি যে আমার কোনো ছেলে নেই, কেন বলবে না? এ তো চিটিংবাজি লাইন। ওই 2 বৎসর ঘর করে তো মেয়েটাকে ফেলে রেখে চলে গেছে, আর 2 বৎসরের মধ্যে যে চিত্রাঙ্গদার গর্ভে যে বাচ্চা এসে গেছে, ও তো অর্জুন জানে না। অর্জুন তো জানে না, আর কোনোদিন মণিপুরে ফিরে আসেনি। তাই অর্জুনও বলছে আমার পৃথিবীতে কোনো ছেলে নেই। তাহলে কি বুঝলেন? বাবা ছেলেকেও জানলো না, ছেলেও বাবাকে জানলো না। তাহলে জানাজানি কি করে হলো? ছেলের হাতে অর্জুন মরল কি করে? কি করে মরল? জানাজানি কি করে হলো? জানতে হবে, জানতে গেলে শুনতে হবে। এখন বগ্রবাহন তার রাজত্বে ঘুরছে, লক্ষ্য করুন কি করে জানাজানি হচ্ছে। বগ্রবাহন তার রাজত্বে ঘুরছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ দেখলো সুন্দর একটা অশ্ব। আর সুন্দর অশ্ব, অশ্ব মানে হাতি তো নাকি? অশ্ব মানে কি? ঘোড়া। তাহলে সুন্দর একটা ঘোড়া তার রাজত্বে ঘুরছে, লক্ষ্য করুন, সুন্দর ঘোড়া তার রাজত্বে ঘুরছে। বগ্রবাহন বলে এত সুন্দর ঘোড়া এখানে এলো কি করে? ঘোড়ার কাছাকাছি গেছে, তখন কাগজ কলমে লেখা হতো না, তখন ঘোড়ার যে কপাল, দেখবে ঘোড়ার কপাল খুব বড়, সেই কপালে কিছু লেখা আছে। লেখাগুলো কি আমি পড়ছি, আপনারা শুনুন। আমি হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির, ঘোড়ার কপালে লেখা। আমি হস্তিনার বুকে একটা যজ্ঞ করছি, আর সেই যজ্ঞের নাম হলো অশ্বমেধ যজ্ঞ। এই ঘোড়া দিয়ে যজ্ঞ হবে। আমার এই ঘোড়া গোটা পৃথিবী ঘুরবে, ঘুরে ঘুরে দিল্লিতে আসবে, আর এই ঘোড়াকে আগুনের মাঝখানে ফেলে দিয়ে যজ্ঞকে পূর্ণ করা হবে।
কিন্তু আমার এই ঘোড়া যখন পৃথিবী ঘুরবে, ঘোড়া যদি কেউ ধরে তার সঙ্গে যুদ্ধ হবে, যুদ্ধ করে ঘোড়া ছাড়িয়ে আনা হবে। আর যুদ্ধ যিনি করবেন তার নাম হলো অর্জুন। অর্জুন যুদ্ধ যিনি করবে অর্জুন। ভগবান চিন্তা করছে যে অর্জুনেরই তো রথ চালায় কৃষ্ণ, তাহলে আমি যদি ঘোড়াটাকে ধরি তাহলে অর্জুন আসবে যুদ্ধ করতে, আর অর্জুনের রথ চালিয়ে আসবে কৃষ্ণ। তাহলে কৃষ্ণ যখনই আসবে তখনই ঘোড়া তো পরের কথা, ওই সুযোগে কৃষ্ণর চরণ দুকানি ধরবো, হরি বল হরি বল। ওই সুযোগে কৃষ্ণর পায়ে ধরে বলবো যে আমি তোমার কাছ থেকে কিছু চাই না, শুধু আমার বাবাকে তুমি ফিরাইয়ে দাও। 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 আরে তো কিছুই চাই না ভগবান, বাবাকে তুমি ফিরাইয়ে দাও। আমার বাবাকে তুমি ফিরাইয়ে আমার বাবাকে তুমি ফিরাইয়ে দাও। কে চমৎকার দেখুন, অর্জুনই ওর বাবা ছেলে তো জানে না, খালি একটাই চিন্তা, কৃষ্ণকে পেলেই কি আমার বাবা আমি জানতে পেরে যাব। কারণ মা এটাই বলে দিয়েছে কৃষ্ণই তোর বাবার কথা জানে। তাহলে কৃষ্ণকে পেতে গেলে অশ্ব ধরতে হবে, আর অশ্ব ধরলে অর্জুন আসবে, আর অর্জুনের রথ চালিয়ে কৃষ্ণ আসবে। তখন কৃষ্ণকে বলবো আমার বাবাকে বলো, তবে ঘোড়া ছাড়বো। এখন এই চিন্তা করে যুধিষ্ঠির যজ্ঞের অশ্ব ধরে গাছের সঙ্গে বেঁধে রেখেছে। না মায়ের কাছে এটা জানাই, মায়ের কাছে এসে বলছে ও মা, মাগো আমি একটা যজ্ঞের অশ্ব ধরেছি। মা বলে রাজা হয়েছিস, ধরেছিস তো কি হয়েছে, এই গাছে কোথা, গাছে বেঁধে রেখেছি। কিন্তু জানো মা, কাদের সব যেন নাম লেখা আছে। বল কাদের নাম লেখা আছে? মা লেখা আছে যুধিষ্ঠির নাম। যেই বলেছে যুধিষ্ঠির নাম, বলে যুধিষ্ঠির ও তো হস্তিনাপুরে রাজা হয়েছে, রাজা হয়েছে। তারপরে লেখা আছে মা ভীম, ভীম, হ্যাঁ ওরই ভাইটাই কেউ হবে মা। তারপরে লেখা আছে অর্জুন। যেই বলেছে অর্জুন, চিত্রাঙ্গদার মনে পড়ে গেছে 20 বছর আগের কথা। হরি বল হরি বল। এই সেই অর্জুন তার জীবনে দিয়ে গেছে বড় ব্যথা। ছেলে তো জানে না বাবার কথা, আমি তো জানি অর্জুনই ওর জন্মদাতা পিতা। কি কাণ্ড দেখেছো, ঘুরে ঘুরে আবার ঝামেলা চলে এসেছে। এখন আমি তো অর্জুনকে ভালো করে চিনি, এত বড় যোদ্ধা, এত বড় বীর, আর যোদ্ধা বীর বলেই তোকে বিয়ে করেছিল। তাহলে অর্জুন যদি আসে তাহলে তো ছেলের সঙ্গে যুদ্ধ হবে, আর ছেলের সঙ্গে যুদ্ধ হলে তো 100% গ্যারান্টি আমার ছেলে মরবে। ও তো ঘোড়া নিয়ে ঠিক কেটে পড়বে, আমার ছেলেকে মরতে দেব না। চিত্রাঙ্গদা ছুটে গিয়ে বলছে এই বক্রু, তোকে একটা কথা বলি শোন, এ ঘোড়া তুই ছেড়ে দে, ছেড়ে দে। অর্জুনকে চিনিস না, অর্জুনকে জানিস না, অর্জুনের কারণে তুই মরবি, আমি মরবো, সবাই মরবে, ঘোড়া তুই ছেড়ে দে। বজ্রবাহন বলল ঘোড়া আমি ছেড়ে দেবই, কিন্তু তার আগে তুমি সত্যি বলো তো, কি বল, আমাকে কি বলতে হবে বল। যুধিষ্ঠির কথা বললাম তোমার মুখে হাসি, ভীমের কথা বললাম আরো হাসি, আর অর্জুনের কথা বলতে ছুটে এলে কেন? কেন ছুটে এলে?
আমার মন বলছে অর্জুনকে তুমি চেনো, অর্জুনকে তুমি জানো। আমার জন্মের আগে থাকতেই অর্জুনকে তুমি চিনতে। আজকে আমার চোখে চোখ রেখে সত্যি কথা বলো, অর্জুনের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? কি সম্পর্ক আছে অর্জুনের সঙ্গে? আমি তোর বাবার কথা বলবো না। কি চাল দেখেছেন তো? ভগবান বলল আমি একবার বলছি আমার বাবার কথা বলো। অর্জুনের কথা বলতেই তুমি বলছো আমার বাবার কথা বলবো না, তাহলে তুমি কি বোঝাতে চাইছো? অর্জুনই কি আমার বাবা? আমি জানি না, তোমাকে জানতেও হবে না, কিন্তু আমি একটা কথা তোমাকে বলে দিচ্ছি, বাবা আমার বেঁচে আছে। বাবা যদি মরে যেত তাহলে তুমি হাতের শাখা মাথায় সিঁদুর পরে থাকতে না। তুমি জানো যে কি আমার বাবা, তুমি শুধু আমাকে বলছো না। আজকে আমার 20 বছর বয়সে আমি মণিপুর রাজ্যের রাজা হয়ে বসে আছি, কিন্তু আমাকে প্রশ্ন যদি করে কি আমার বাবা, আমি বলতে পারবো না। তুমি যেটা জানো, কে তোমার মাথায় সিঁদুর তুলেছে, কে শাঁখা দিয়েছে, কার জন্য তুমি মালা গাঁথো, তুমি জানো, শুধু আমাকে বলবে না। আমাকে বলতে ভয় কিসের? আমি তোকে বলবো না। ভগবান বললো ঠিক আছে বলতে হবে না। কি রান্না করেছো আজকে? এই তো শাক ডাল সবজি যা রান্না হওয়ার হয়েছে। মা আজকে আমি তোমার কোলে বসে খাবো। আমার কোলে বসে খাবি কেন? না কোলে বসে শেষ খাওয়া খাবো। তারপরে কি খাবি? বিষ খাবো। বিষ খাবি মানে? হ্যাঁ বিষ খাবো, তা নয় গলায় দড়ি দেবো। তুই মরবি, বেঁচে থেকে কি করব? 20 বছর বয়স, আমি মণিপুর রাজ্যের রাজা, এখনো পর্যন্ত জানি না কি আমার বাবা। তাহলে তুমি কথাকে গোপন করে রেখে দেবে আর আমি বাবাকে জানবো না, আমি বেঁচে থাকবো? চললাম আমি। এই দেখাই শেষ দেখা মা তোমার সঙ্গে, আর কোনোদিন দেখা হবে না। আমি বিষ খাবো। বজ্রবাহন যখন চলে যাচ্ছে, চিত্রাঙ্গদা বলে হে ভগবান, এক প্রতিজ্ঞা রাখতে গিয়ে স্বামী চলে গেল, দ্বিতীয় প্রতিজ্ঞা রাখতে গিয়ে আমার ছেলে মরবে বলে ঠিক করলো। তাহলে আমি ছেলেকে ধরবো না স্বামীকে ধরবো? হে ভগবান তুমি বলে দাও, আমি এখন কারে ছাড়ি আর কারে বাঁধরি? কারে ছাড়িয়া কারে বাঁধো, আমি কারে ছাড়ি আর কারে বাঁধরি? কারে ছাড়িয়া কারে বাঁধরি? বলে রাম গো দয়াল হরি। আমি এখন কারে ছাড়িয়া কারে বাঁধরি? আচ্ছা আপনারা বলুন তো, যে প্রথম প্রতিজ্ঞা করেছিল যে আমি চলে যাচ্ছি, এই চলে যাচ্ছি কোনোদিন বলবে না। দ্বিতীয় প্রতিজ্ঞা কি করেছে? যে আমি চলে যাওয়ার পরে এই রাত্রির কথা কোনোদিন কাউকে বলবে না। তাহলে আজকে সেই প্রতিজ্ঞা রাখতে গিয়ে বগ্রমান মরবে বলে ঠিক করছে। তাহলে বলুন তো, প্রতিজ্ঞা ধরে রেখে ছেলেকে মারবে না প্রতিজ্ঞা ভেঙে দিয়ে ওর বাবার কথা বলবে? কোনটা করা উচিত? এ যা পারে হয় হবে। হ্যাঁ, ও স্বামী মরে মরুক, তো ছেলেকে মরতে দেব না। চিত্রাঙ্গদা বলে উঠল ওরে বক্র, দাঁড়িয়ে যা। আজকে আমি বলে দেবো কে তোর বাবা, তবু মরতে হবে না। ভগবান মনে মনে বলে কে বলেছে আমি মরবো? ভয় দেখালাম বলে তো খাতা খুলছো। ভয় যদি না দেখাতাম খাতা খুলতে? ভগবান এসে বলে উঠলো বলো কে আমার বাবা? চিত্রাঙ্গদা বলে উঠলো শোন, 20 বছর আগে এই মণিপুর মাঝে এসেছিল এক মহাপুরুষ। গাছের নিচে তার সঙ্গে হলো দেখা, পরিচয় দিলাম, আমার নাম আমার চিত্রাঙ্গদা। সে বলে উঠল আমি ভারতের বীর অর্জুন।
নাম শুনে ভালোবেসে গাছের নিচে তাকে স্বামীরূপে করেছিলাম বড়, কিন্তু 2 বৎসর সংসার করলো, তারপরে আমাকে সে ঠকিয়ে চলে গেল। শুধু চলে গেল না, মাতা সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করিয়ে নিল যে এই রাত্রির কথা কোনোদিন কারো কাছে না যেন বলি। তাই 20 বৎসর তীব্র যন্ত্রণা পেয়েছি, তবু কোনোদিন তোর কাছে বলতে পারিনি। কিন্তু আজকে আমি তোকে বলে দিচ্ছি যে তোর বাবা পৃথিবীর আলো যে দেখিয়েছে সে আর অন্য কেউ নয়, সে হলো ওই অর্জুন। অর্জুনই তো জন্মদাতা পিতা। যেই বলেছে অর্জুনই আমার বাবা, বজ্রবাহন বলে ভেবেছিলাম ঘোড়া ছেড়ে দেবো, আর ছাড়বো না। ছাড়বি না কেন? ঘোড়া ছাড়লে অর্জুন আর আসবে? এ ঘোড়া আমি ধরে রেখে দিলাম, অর্জুন আসুক, এলে বাপ বেটার বোঝাপড়াটা সেরে দেবো। মাথায় সিঁদুর দেবে আর বউকে চিটিংবাজি করে চলে যাবে। চলে গেল তো আমাকে পৃথিবীর আলো দেখালো কেন? আমাকে তো পৃথিবীতে না আনতে পারত। তাহলে আমাকে পৃথিবীর আলো দেখালো আর আমার বাবা কোনোদিন আমাকে কোলে নিল না, এটা আমি ছেড়ে দেবো অর্জুনকে? অর্জুন, তুমি যদি বীর হতে পারো, আমি মহাবীর বজ্রবাহন তোমারই ছেলে। বাপ বেটার বোঝা পড়াটা সারব। ঘোড়াটা ধরে রেখে দিয়েছে, আর এই খবরটা চলে গেছে যুধিষ্ঠির কাছে। যুধিষ্ঠির বলে উঠল, অর্জুন দাদা তুমি শুনেছো কে মণিপুরের একটা রাজা কি বজ্রবাহন বলে অশ্ব ধরেছে? বলে শুনেছি। তা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, অশ্ব ছাড়িয়ে আনবে, যুদ্ধ করবে। এমন যুদ্ধ করবে বজ্রবাহন কেন গোটা মণিপুর রাজ্য তুমি পুড়িয়ে ছাই করে দেবে। যেই বলেছে মণিপুর রাজ্য পুড়িয়ে ছাই করে দেবে, পিছন থেকে কৃষ্ণ মনে মনে বলে উঠলে, এবার দেখবো কে কাকে পুড়িয়ে ছাই করে। এই দিনের অপেক্ষায় ছিলাম কবে তোমার দাদা তোমাকে মণিপুরে পাঠাবে। অর্জুন, সামনে তোমার বিপদ, তোমার অহংকার ভাঙবো। ঠিক আছে, লক্ষ্য করুন, আজও কৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছে। এবার রথ আসছে কোথায় মা? মণিপুরে চলো সখা, মণিপুর মাঝে। এবার চলো সখা মণিপুর মাঝে। এবারে চলো সখা মণিপুর মাঝে। এবার চলো সখা মণিপুর মাঝে। তাই অশ্বমের যজ্ঞের অশ্বখানি ধরিয়াছে সেজে। অশ্বমের যজ্ঞে অশ্বখানি ধরিয়াছে সেজে। তাই অশ্বমের যজ্ঞে অশ্বখানি ধরিয়াছে সেজে। অশ্বমের যজ্ঞে অশ্বখানি ধরিয়াছে সেজে। চলো সখা মণিপুর মাঝে। এবার চলো এবার হরিধ্বনি হরি 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 বল। মাঝে। এবার চলো সখা মণিপুর মাঝে। এবার চলো সখা মণিপুর মাঝে। বলিয়ে রাধা মাধব কি জয়। বজ্রবাহন বাড়িতে আছো কি? বজ্রবাহনের কাছে গেছে, বজ্রবাহন বেরিয়ে এসেছে। হ্যাঁ কি বলছি? আপনারা কোথা থেকে আসছেন? আমরা আসছি হস্তিনাপুর থেকে। আপনি কি রাজা বজ্রবাহন? হ্যাঁ। আপনি কি যজ্ঞের অশ্ব ধরেছেন? হ্যাঁ। অশ্ব ছাড়িয়ে নিয়ে যেতে আসছে কে? হস্তিনাপুর থেকে গান্ডীবধারী অর্জুন। যেই বলেছে অর্জুন, সঙ্গে সঙ্গে বজ্রবাহন ছুটে গেছে মায়ের কাছে। ওগো মা গো, কি ব্যাপার এত ছোটাছুটি করে এলি কেন?
মা শোনো, মা শোনো, বাবা ফিরে এসেছে। তোর বাবা? হ্যাঁ, বাবা মণিপুরে ফিরে এসেছে। ওমা, মা গো, তুমি বলো বাবার সঙ্গে আমি কিভাবে দেখা করব? মিষ্টির হাঁড়ি নিয়ে যাব? কিভাবে বাবার জন্য ধুতি নিয়ে যাব? বাবার জন্য পাঞ্জাবি নিয়ে যাব? কি নিয়ে যাব? না, এসব কিছু না নিয়ে গিয়ে আমি যুদ্ধ করে জানিয়ে দেবো বীরের সন্তান বজ্রবাহন। চিত্রাঙ্গদ বলে চিত্রাঙ্গদ বলে প্রথম দেখাতেই মারপিট করবি? তাহলে কি করব? শোন, যে কৃষ্ণকে তুই প্রত্যেকদিন ডেকে গেছিস, এই কৃষ্ণরই পাশে তোর বাবা দাঁড়িয়ে আছে। সর্বপ্রথম কৃষ্ণর চরণে তুই প্রণাম করবি, কারণ সে যদি কৃপা না করে তুই বাবাকে কোনোদিন ফিরে পাবি না। তার চরণে প্রণাম জানিয়ে তারপরে তোর বাবা চরণতলে বসবি। চরণতলে বসে ষষ্ঠাঙ্গে প্রণাম করবি, আর ষষ্ঠাঙ্গে প্রণাম করে প্রথমে তোর নামটাকে বলবি। বজ্রবাহন বলে আমার নিজের নাম বললে যদি চিনতে না পারে, তখন তুই মালা দেখাবি। বজ্রবাহন বলে, ও এই সেই মালা, সকালবেলা গাঁথতে আর সন্ধ্যেবেলা জলে ভাসাতে। এবার বুঝতে পেরেছি কার জন্য মালা গাঁথতে। মালা দেখাবি। মা মালা দেখালেও যদি চিনতে না পারে, তখন তুই আমার নাম বলবি। আর আমার নাম বললে যখনই চিনতে পেরে যাবে, তুই একবার আমার কাছে নিয়ে আসবি। একবার কেন মা, আলমারি থেকে নতুন দামি শাড়িটা পরে ফেল। বাবা যা যা খেতে ভালোবাসতো রান্না করে ফেলো। আরে দিল্লি থেকে তাকে যখন মণিপুরে টেনে আনতে পেরেছি, আর তোমার কাছে ফিরিয়ে আনতে পারবো না? কত কথা তোমার জমে আছে, সব বলবে। ঠিক আছে, সব বলবে। বাপ বেটা দুজনে আজকে ভালো মন্দ করে খাবো। ঠিক আছে মা, আসছি, পরে কথা হবে। মায়ের চরণে প্রণাম করে বেরিয়েছে। আর কিছু দূর যাবার পরে দেখতে পেল রথে সারথি রূপে দাঁড়িয়ে আছে কৃষ্ণ। 20 বছর কোন কৃষ্ণকে ডেকে গেছে? মূর্তি রূপে কৃষ্ণ। আজকে ভগবান কোন কৃষ্ণকে দেখতে পাচ্ছে? রক্ত মাংসের কৃষ্ণ, যিনি রথ চালিয়ে এসেছে মণিপুর। আজকে ভগবান দেখলো এই সেই কৃষ্ণ। তাহলে এটা যদি কৃষ্ণ হয়, তাহলে পাশে যে গান্ডি ভাতে দাঁড়িয়ে আছে, ওটাই হলো আমার বাবা। আসছি বাবা। ব্যাস, ভগবান চলেছে কোথায়? তার বাবার কাছে। চলো। কতদিন পরে আমি পাবো গো পিতার চরণ, ধন্য হবে আমারে মন প্রাণ, ধন্য হবে এ জীবন। একটু উলুধ্বনি, হরিধ্বনি, এটাই গৌর হরিব। কতদিন পরে আমি পাবো গো পিতার চরণ, ধন্য হবে আমার এই মন প্রাণ, ধন্য হবে জীবন। কতদিন পরে আমি পাবো গো পিতার শ্রীচরণ, হবে আমার মন প্রাণ, ধন্য হবে এ জীবন।
কৃষ্ণ চরণে বসেছে। ভগবান শ্রীকৃষ্ণ হাতটা বাড়িয়ে বলল, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব, আয়ুষ্মান ভব। এবার অর্জুনের চরণ তলে বসেছে, আর চরণ তলে বসেই চরণে হাত রেখেছে। কতদিন কত রাত কেঁদেছি নয়ন জলে, কোন একদিন পাবো দেখা, আশা ছিল যে মনে। আর কতদিন কত রাত কেঁদেছি এই নয়ন জলে, কোন একদিন পাবো দেখা, আশা ছিল মন প্রাণে। তোমারই পরশে ধন্য হলো এ জীবন, ধন্য হলো